দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্য, আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেককে, চাঁদাবাজি উদ্দেশ্য বলছে ভুক্তভোগীরা। সিরাজগঞ্জে দীর্ঘদিন জলাতঙ্ক সহ বেশ কয়েকটি রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদর সহ উপজেলাগুলোর হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে রোগীরা। একটি সেতুর জন্য মূল ভূখণ্ড থেকে আলাদা কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা, যাতায়াতের জন্য একমাত্র নৌকায় ভরসা। দীর্ঘদিনের আন্দোলন দাবির পর ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি নির্মিত হলে সুগম হবে যাতায়াত, সেই সাথে দেশের অর্থনীতিতেও আসবে বড় পরিবর্তন। প্রায় ৩ মাস ধরে পানি সরবরাহ বন্ধ ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায়। এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা, বাধ্য হয়ে অনেকে পুকুর ও খালের পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ। এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে মামলা আনবে। 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। খাগড়াছড়িতে পুরোপুরি প্রত্যাহার হলো যুগ্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি। সদর ও গুইমারায় এখনো বলবৎ 144 ধারা। মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান। ফানুস উড়ানো, মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ থাকছে নানা আয়োজন। আমরা ঘুরতে যাব, অনেক ফানুস উড়াবো। সন্ধ্যাবেলায় আমাদের পিঠা উৎসব হয়, সেটা আমাদের সারা সরকার থেকে আমরা বিভিন্নভাবে আমরা সাড়া পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। সংবাদ সারা দেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। ফেনীতে জুলাই অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র। জুলাই যোদ্ধাদের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা। নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতি, গণমাধ্যম কর্মী সহ অনেককে। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, চাঁদাবাজির উদ্দেশ্যেই হয়েছে এসব মামলা। পুলিশের আশ্বাস, মামলার অজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। 2024 সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় 22টি। অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো 4টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের 17 আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই 2024-এর 5 আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টাউনবার মেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো জামাত সাথে। অথচ ওই মোটরসাইকেলটা হলো বিটন্ড চলে মোটরসাইকেলটা, কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও 17 সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ, 2023 সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে 2024 সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। 4 আগস্টে যে সময় বুলেট গুলিবিদ্ধ হই, এরপর আমি 8 দিনের মাথা আমি ঢাকাতে। আপনি গুলিবিদ্ধ হয়ে 8 দিন ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম। আমার 23 সালের যে রিপোর্ট আছে ওই মাপে ওষুধগুলো আমি তখন চালিয়ে গেছি। সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি, এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ। নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জড়াইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে। সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 35 বছর আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারপরেও তারা আমাকে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে
এই আমার বিরুদ্ধে মামলা আনবে। বিএনপি নামেও হয়েছে, জামাতের নামেও হয়েছে, সাংবাদিকদের নামেও হয়েছে। আসলে এটা উদ্দেশ্যপ্রণোদিত। অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের। দলের কোনো কমিটি আছে কিনা জানে না, যা হওয়ার তো হচ্ছে আগে। এখন কারা করতেছে? এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য। মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত, এই অপকর্মগুলো যারা করতেছে, তারা এই কাজগুলো করতেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের। যদি কারোর কাছে কেউ চাঁদা চায়, মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে, কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে, যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার 4টি আবেদনের মধ্যে 2টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা, যে 9টা 22টা মামলার মধ্যে 9টা হত্যা মামলা, ওই হত্যা মামলাগুলোকে ব্যাহত করার জন্য। সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও 9টি উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে প্রতিদিন জেলার হাজার হাজার রোগী চিকিৎসা নেন। অন্যান্য রোগের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন কুকুরে কামড়ানো ও সাপে কাটা রোগীরাও। সব মিলিয়ে প্রতিদিন জেলায় গড়ে 3 শতাধিক বিভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হয়। কিন্তু গত 6 মাসে শুধুমাত্র সদর হাসপাতালেই ভ্যাকসিন এসেছে 500টি। সংকটের কারণে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। এখানে নিয়ে আসলাম, এখানে ওষুধ নাই, পরে যে বাইরে তার ওষুধ কিনে নিয়ে আসে। আমি গরিব মানুষ, আমরা দাঁড়াই রয়েছি যে 4 জন একখানে হইলে 4 জন মিলে একটা ভ্যাকসিন নিয়ে এসে 4 জনের দেওয়ার জন্য। এটা এসে দেখতেছি যে না, এটাও কিনেই দেওয়া লাগবে। তাহলে আমার কোন হলো গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তাহলে আমার তো কোনো হলো না। চিকিৎসা সেবার মান এটি অবশ্যই আরো বৃদ্ধি করা হোক। সাপ্লাই শেষ হয়ে গেছে, তখন রোগীদেরকে আমরা লিখে দিতাম, ওই কিনে আনে ওইভাবে আমরা দিয়ে দিই। এখন হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে। চাহিদা যা দেয় সেই অনুযায়ী পর্যাপ্ত পেলে এই গ্যাপটা হতো না, কিন্তু পর্যাপ্ত আমরা পাই না বলে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায়। অ্যান্টি স্নেক ভেনাম এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দুইটারই চাহিদা দেওয়া আছে, নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে নিয়ে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 9000 রোগী জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে থাকেন। ব্রহ্মপুত্র নদবেষ্টিত কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা। জেলা শহর থেকে দূরত্ব খুব বেশি না হলেও মূল ভূখণ্ড থেকে আলাদা এই জনপদে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন বিভিন্ন কাজে শহরে যাওয়ার প্রয়োজন পড়লে অপেক্ষা করতে হয় নৌকার জন্য। রোগী নিয়েও হাসপাতালে যেতে পোহাতে হয় ভোগান্তি। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয়দের। অসুস্থ রোগীরা খুব তাড়াতাড়ি আসতে পারবে, আমাদের জন্য সুবিধা হবে আসার। আমরা যারা পড়ালেখা করি, স্টুডেন্ট আছি, আমরা তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারি না। আমাদের বাসায় কোনো ঝামেলা হলে দেখা যায় আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয়। কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমা আছে, তারা সঠিক সময় পৌঁছতে পারে না। ব্রহ্মপুত্র যে সেতু যদি বানানো হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হরিপুর ব্রিজটা কাজে লাগবে। যেমন সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহে যাত্রী যাতায়াত করতে পারবে, আমাদের যানবাহনও যাতায়াত করতে পারবে। লাখো মানুষের দাবির মুখে কয়েক বছর আগে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শনও করা হয় নির্মাণের সম্ভাব্য স্থান। এরপর অদৃশ্য কারণে থমকে যায় সব কার্যক্রম। সম্প্রতি তিস্তা নদীর উপর মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর আবারও দাবি উঠেছে ব্রহ্মপুত্র ব্রিজের। শুধু স্থানীয়দের যাতায়াতই নয়, ব্রহ্মপুত্র সেতু হলে দেশের অর্থনীতিতে পরিবর্তন আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্রিজটি চালু হয়, তাহলে এই সময় 15 থেকে 20টি জেলার যে উৎপাদন হবে এবং মিল কলকারখানা গড়ে উঠবে, সেখানে অর্থনৈতিক জোন তৈরি হবে, বিদেশি বায়ার এখানে আসবে। ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ব্রিজ হলে আমাদের প্রায় 100 কিলোমিটার রাস্তা কমে যাবে। এই 100 কিলোমিটার রাস্তা কমে যাওয়ার ফলে ফুয়েল কস্ট পার ভিগেলস, বড় ভিগেলসের কথা বলছি, ফুয়েল কস্ট মিনিমাম 60 থেকে 65-70 লিটার তেল কিন্তু কমে যাবে। এই সেতুটি নির্মিত হলে দেশের 25টি স্থল বন্দরের অর্ধেকেরও বেশি স্থল বন্দরের সাথে আমাদের আঞ্চলিক পর্যায়ে যেটি যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগটিও সাধিত হবে। এই সেতু হলে কুড়িগ্রাম থেকে সহজেই যাতায়াত করা যাবে ঢাকা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রায় 20 জেলায়।
কারো হাতে কলসি, কেউ বা পুকুর থেকে টেনে আনছেন বালতি ভরা জল। ভোর থেকে সন্ধ্যা দিনভর এমনই দৃশ্যের দেখা মেলে ভোলা লালমোহনের বিভিন্ন এলাকায়। 1999 সালে চালু হয় লালমোহনের পানি সরবরাহ লাইন। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে এ সেবার আওতায় আসে প্রায় 700 গ্রাহক। তবে পৌরসভার 7টি ভূগর্ভস্থ পানির পাম্পের মধ্যে দীর্ঘদিন ধরে বিকল 4টি। বাকি 3টির মধ্যে সম্প্রতি আরেকটি নষ্ট হওয়ায় কিছু এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ। লালমোহন পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে 3 মাস পানি নাই। অনেকদিন তাহলে কি পানি কষ্ট, কোনো পানি পাইতেছি না। খালতে অনেক কষ্ট করে পানি আনি কলস পুরাই। পানি না থাকার কারণে আমরা এখন বর্তমান খালের পানি ব্যবহার করি এবং নোংরা পানিগুলা ব্যবহার করতে হয়। বাসা বাড়িতে আমরা এখন নিজেরা পানি টাইনা দিতে হয়। পৌরসভার 4টি ওয়ার্ডে 2 শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে। খাল আর পুকুরের পানি দিয়েই চলছে দৈনন্দিন কাজ। প্রায় 3 মাস পানি সরবরাহ বন্ধ থাকলেও নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। গ্রাহকদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও সমাধান মেলেনি। গত 3 মাস পানি আসে না, প্রতি মাসে বিল ধরায় দেয়। বিল প্রতি মাসে দিতেছি কিন্তু পানি পাইতেছি না। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্ত্বেও তারা পাম্প ঠিক করে নেয় এবং মহল্লার লোকদেরকে পানি এরা দিচ্ছে না। সংশ্লিষ্টরা জানান বিকল্প একটি পাম্প দিয়ে পানি সরবরাহের চেষ্টা চলছে। এছাড়াও পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে বিকল 4টি পাম্প নতুন করে বসানো হবে বলেও জানান ইউএনও। আমরা এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম নিচ্ছি, বিশেষ করে নতুন পাম্প স্থাপন করা যায় কিনা অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা টিম এসেছে ও সমীক্ষা পরিচালনা করছে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে স্বাভাবিক পানি সরবরাহ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।